করেন যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না, আর এখন পানি আপনার পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। তিস্তা বাঁধ এবং ফারাক্কা বাঁধ এ দুইটি হচ্ছে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। প্রতি বছর হাজার হাজার মানুষ বন্যার কবলে পড়ে এই দুইটি বাঁধের কারণে। তিস্তা বাঁধ এবং ফারাক্কা বাঁধ কতটা বিপজ্জনক তাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন দর্শক তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা জানবো তিস্তা বাঁধ সম্পর্কে, তারপরে জানবো ফারাক্কা বাঁধ সম্পর্কে, এরপর তুলনা করে দেখব কোন বাঁধটি সব থেকে বিপজ্জনক। তো প্রথমে জেনে আসি তিস্তা বাঁধ সম্পর্কে। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে এবং বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে এটি ব্রহ্মপুত্র নদীতে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 309 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশের মধ্যে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল এবং এটির অংশবিশেষ এখনো বুড়ি তিস্তা নামে পরিচিত। এবার আসা যাক গজলডোবা বা তিস্তা ব্যারেজ সম্পর্কে। এই বাঁধটি লম্বায় 221 মিটার এবং এই বাঁধটিতে রয়েছে 44টি গেট। এই তিস্তা বাঁধের রয়েছে 3টি পর্যায়। প্রথম পর্যায়ে রয়েছে সেচ প্রকল্প, দ্বিতীয় পর্যায়ে রয়েছে পানি বিদ্যুৎ প্রকল্প এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে একটি বিশেষ খনন করে নৌপথ তৈরি করা। গজলডোবার 70 কিলোমিটার ভাটিতে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। গজলডোবার এই বাঁধে ফটক রয়েছে মোট 44টি। এই বাঁধের আসল নাম তিস্তা বাঁধ হলেও এটিকে বেশিরভাগ মানুষ গজলডোবা বাঁধ হিসেবেই চিনে। এই বাঁধটির মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হয় এবং পানিকে বিভিন্ন খাতে ব্যয় করা হয়। এই তিস্তা নদীর পানির উপরে নির্ভর করছে প্রায় 1 কোটি লোকের জীবিকা। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে লালমনিরহাট জেলার ডালিয়া পয়েন্টে। এই নদীটি বাংলাদেশের 12টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সর্বশেষ এটি ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এই 12টি জেলার অর্থনীতি প্রত্যক্ষভাবে এই নদীর সাথে জড়িত। তিস্তা সেচ প্রকল্পের আওতায় বাংলাদেশের চাষযোগ্য মোট জমির 14% এই পানির উপরে নির্ভর করে থাকে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 14% মানুষ প্রত্যক্ষভাবে এই নদীর সাথে জড়িত। প্রায় 600,500 হেক্টর জমি চাষাবাদের জন্য প্রচুর পরিমাণে পানি প্রয়োজন। এই পানির পরিমাণ প্রায় 3,500 কিউসেক, কিন্তু বর্তমানে তিস্তার পানি প্রবাহ 600 থেকে 700 কিউসেক। 1985 সালে পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ নির্মাণ কাজ শুরু করার আগেই তিস্তার পানির প্রবাহ ছিল প্রায় 5,000 কিউসেক। এই প্রসঙ্গে বাংলাদেশের বিভিন্ন পানি বিশেষজ্ঞ বলেন, তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে তিস্তাতে যে 500 থেকে 600 কিউসেক পানি আসছে সেটি আসছে গজলডোবার বিভিন্ন উপনদী থেকে। বাংলাদেশ অনেক দর কষাকষি করেও এই তিস্তা চুক্তিতে এগোতে পারেনি। ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গ সরকারের অনিচ্ছার কারণে এই চুক্তিতে বাংলাদেশ এগোতে পারেনি। বাংলাদেশের একটি বৃহৎ ভূখণ্ড এবং সেই ভূখণ্ডের বাসিন্দারা প্রত্যক্ষভাবে তিস্তা নদীর উপরে নির্ভরশীল। ভারত বাংলাদেশের প্রাপ্য পানিটুকু দিচ্ছে না। সেটা শুধুমাত্র তিস্তা বাঁধের ক্ষেত্রেই নয়, ভারত কোনো বাঁধেই বাংলাদেশকে প্রাপ্য পানি দেয় না, যার সরাসরি ফল হিসেবে কৃষির ওপর নির্ভরশীল এবং বৃহৎ জনগোষ্ঠী ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষ করার সময় বাংলাদেশ পানি পাচ্ছে না, আর যখন চাষাবাদ হয়ে যাচ্ছে তখন পানি ছেড়ে দিয়ে ফসল নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ দেখা দিচ্ছে। তবে সাম্প্রতিককালে সব থেকে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি। ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম হয়, তাই বৃষ্টির কারণে বন্যা হওয়ার সম্ভাবনা কম। ভারত গজলডোবা বাঁধের গেটগুলো হঠাৎ করে খুলে দিলে উত্তরাঞ্চলে বন্যা দেখা দেয়। শুষ্ক মৌসুমে তিস্তার বুকে চর পড়ে এবং তিস্তা নদীর দিকে তাকানোই যায় না, কিন্তু বর্ষাকাল আসলেই ভারত তিস্তা গেট খুলে দেয় এবং হঠাৎ করে তিস্তা তার গতিপথ হারিয়ে ফেলে এবং সৃষ্টি হয় প্রচণ্ড বন্যার। এই কারণে প্রতি বছর প্রায় 20,000 মানুষ তাদের বাড়িঘর হারায়। তারা তাদের ঘরবাড়ি, আবাদি জমি সবকিছু হারিয়ে পথের ভিখারি হয়ে যায়। এই তিস্তা বাঁধের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে। তারা সবসময় হুমকির মুখে থাকে। এখানে বাংলাদেশের পলিসি মেকার এবং কূটনীতিকদের চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, তিস্তা বাঁধ বা গজলডোবা বাঁধ সম্পর্কে আপনারা জানতে পারলেন। এবার আমরা জানবো ফারাক্কা বাঁধ সম্পর্কে। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরেই বিপর্যয়
বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার, তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে, যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কাবাদের ভাগ্যে, ফারাক্কাবাদের আয়ু বা আছে আর কতদিন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কাবাদটি। লম্বাতে এই ফারাক্কাবাদটি 2240 মিটার, $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল। কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 62 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্মের পূর্বেই 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয়। এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্কা ব্যারেজ চালু করে দিবে, কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কা বাঁধটি ভারত চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণের 53 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কা বাঁধ। পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে। তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল, এর বিকল্পের চিন্তার দরকার ছিল, কিন্তু এর কোনোটাই করা হয়নি। আর এ কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কা বাঁধের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানী, বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তেই থাকে। এই ফারাক্কা বাঁধের কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে সেটা বলার মতো না। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয়, মন্দির, মসজিদ ইত্যাদি পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাঁধ সবার জন্যই মরণফাঁদ। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কা বাঁধকেই। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলার জন্য। এছাড়া 2019 সালেও তিনি দাবি করেছিলেন এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জন্য। বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছিল হয় ফারাক্কা বাঁধ ভেঙে দাও আর না হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতে পারলেন যে ফারাক্কা বাঁধ এবং তিস্তা বাঁধ কতটা বিপজ্জনক। বাংলাদেশের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, তাছাড়া বাংলাদেশের এখন কি করা উচিত, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।